মাত্র 15 বছর বয়সে বাবা মায়ের একই দিনের মৃত্যুর শোক সহ্য করার মতো ক্ষমতা কারো থাকবে বলে আমার মনে হয় না। কলিজারে, এই অবস্থায় তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। শুধু এইটুকুই জেনে রাখ, তুই চলে গেলে আমার অবস্থা তোর মতোই হবে। তাই তুই যদি চলে যেতে চাস, আমাকে রেখে যাস, আমাকেও তো সাথে নিয়ে যাবি কেমন? অলি কোনো উত্তর দেয় না, শুধু কাঁদে। হঠাৎ করে সে আলবির দিকে ঘুরে তাকিয়ে তার গলা জড়িয়ে ধরলো। আলবিও আর অপেক্ষা না করে অলিকে কোলে তুলে ঘরের দিকে পা বাড়ায়। ভোরের আলো ফুটেছে কিছুক্ষণ আগে। হুট করে অলির ঘুম ভেঙে যায়। সে পাশ ফিরে দেখে আলবি তার পাশে নেই। অলি পুনরায় চোখ জোড়া বন্ধ করে নেয়। কিছু সময় যেতে সে ক্লান্ত শরীরটা নিয়ে উঠে বসে। মাথাটা ভারী ভারী লাগছে। অলি বিছানা থেকে নেমে জানালার পর্দাটা সরিয়ে দেখলো বাইরের প্রকৃতি এখনো অন্ধকারাচ্ছন্ন। অলি বুঝতে পারলো কিছুক্ষণ আগে ফজরের আজান দিয়েছে। অলি নিজের রুম থেকে বেরিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর অজু করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে লাগলো। তার উচিত নামাজ পড়ে বাবা মায়ের জন্য দোয়া করা। কান্নাকাটি করে কি হবে? তার বাবা মা তো আর ফিরে আসবে না। অলি নামাজ আদায় করে বেশ অনেকক্ষণ বাবা মায়ের জন্য দোয়া দরুদ পড়লো। এরপর হঠাৎ করে আলবির কথা মনে পড়লো। উনি এত সকালে কোথায় গেলেন? অলি নিজের চোখ জোড়া মুছে জায়নামাজ গুছিয়ে রাখলো। তারপর ওর আরো ভালো করে মাথায় পেঁচিয়ে রুম থেকে বের হলো। আমিনা খাতুন জায়নামাজে বসে গুনগুনিয়ে কান্না করছে। অলি একটা শ্বাস ফেলে আলবিকে খুঁজতে লাগলো, কিন্তু আলবি ঘরে নেই। অলি কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ঘর থেকে বেরিয়ে বাগানের সাইডে এলো। সে অবশ্য আশা করেনি যে আলবি এখানে থাকবে। একে তো ফুলে আলবির অ্যালার্জি, তবুও অলি আনমনি এখানে এসেছে। অলি বাগানের দিকে আসতে থমকে গেল। আলবি অলি বাবা মায়ের কবরের সামনে দাঁড়িয়ে আছে। অলি কিছুটা এগিয়ে যেতে আলবির কথা শুনতে পায়। আম্মু, আমাকে ক্ষমা করবেন। সেদিন আপনার সাথে আমি অনেক খারাপ বিহেভ করেছি। আমি জানি আমার ব্যবহারে আপনি অনেক কষ্ট পেয়েছিলেন। আমার দুর্ভাগ্য যে আমি আপনার সামনে গিয়ে ক্ষমা চাওয়ার সুযোগটাও পেলাম না। আফসোস থেকেই গেল। আলবি একটু থামলো, তারপর আবারও বলতে লাগলো, অলি আপনাদেরকে অনেক ভালোবাসে। আমি বুঝতেই পারছি না ওকে কিভাবে সামলাবো। আলবি একটা দীর্ঘশ্বাস ছাড়লো। ও আমাকে যদি একটুও ভালোবাসতো তাহলে হয়তো সামলাতে পারতাম, কিন্তু কাঁধের উপরে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে আলবি হকচকিয়ে পিছনে ফিরে তাকায়। অভিযোগ করছেন আমার নামে? অলির ফ্যাকাশে মুখটা দেখে আলবির বুকের ভেতরে মোচড় দিয়ে ওঠে। অলি ভ্রুকুসকে তার দিকে তাকিয়ে আছে। অভিযোগ করছেন কেন? আলবি একটা চাপা শ্বাস ফেলে বলল, আমি অভিযোগ করছি না অলি। তুমি কালকে সারা দিনটা না খেয়ে আসছো। তুমি এটা ভুলে গেছো যে তুমি প্রেগনেন্ট। অলি বুকের উপর হাত বেঁধে বলল, আমি না হয় ভুলে গেছি, কিন্তু আপনার যে ফুলে অ্যালার্জি আসতে সেটা কি আপনি ভুলে গেছেন? কেন এখানে এসে দাঁড়িয়েছেন? আলবি আর চোখে অলির দিকে তাকায়। আমি মেডিসিন খেয়েছি, আমার সমস্যা হচ্ছে না। অলি আলবির হাত ধরে বলল, ভেতরে চলুন। আলবি মাথা নেড়ে অলির সাথে ঘরে ফিরে এলো। 7টা নাগাদ আলবি বাইরে বেরিয়ে যায়। তারপর হোটেল থেকে খাবার নিয়ে আসে। এই অবস্থায় রান্না বান্না করার মতো কারোরই মন মানসিকতা নেই। 8টার দিকে সবাই খেতে বসলো। আমিনা খাতুন নিজ হাতে অলিকে খাইয়ে দিচ্ছে। খাবার মাঝে আলবি বলল, মামি, আপনি কি আগামী 1 সপ্তাহ আমাদের সাথে থাকতে পারবেন? আলবির কথা শুনে আমিনা খাতুন বললেন, থাকতে হলে অবশ্যই থাকবো। ঈশার মুখে খাবারটুকু দিয়ে বলল, কেন ভাইয়া, তোমরা কি 1 সপ্তাহ এখানেই থাকবে নাকি? অলির পাসপোর্ট তৈরি করতে 2-3 দিন লাগবে, তারপর ভিসা অ্যাপ্লাই করব। সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যে হয়ে যাবে। মোট 7 দিনে সব প্রসেস শেষ করার চেষ্টা করব। অলির পাসপোর্টের কথা শুনে ঈশা, তিশা, আমিনা খাতুন চমকে গেলেন। তিশা বলল, কি বলছো ভাইয়া? অলির পাসপোর্ট, ভিসা মানে কি? হ্যাঁ, আমি 1 সপ্তাহের মধ্যে অলিকে নিয়ে দেশ ত্যাগ করবো। আর কথাটা আমি তোদের 3 জনকে জানালাম, এর বাইরে কেউ যেন না জানে। ঈশা জিজ্ঞেস করলো, কিন্তু তুমি অলিকে নিয়ে কোথায় যাবে? আমি ওকে নিয়ে কোথায় যাব সেটা আমি কাউকে বলবো না। কথাটা বলে আলবি একবার অলির দিকে তাকায়। অলির মাঝে কোনো আবেগ নেই। সে একদৃষ্টে জানালার বাইরের দিকে তাকিয়ে আছে। কেটে যায় 3 দিন। এই 3 দিন আলবি অলির সাথেই ছিল। অফিস বা হসপিটালেও যায়নি। অলি আসরের নামাজ আদায় করে জায়নামাজ ভাঁজ করছিল। তখনই আলবি এসে বলে, নোমানের নানুকে সেফ জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। অলি আলবির দিকে তাকায়, কিন্তু মুখে কিছু বলে না। আলবি অলির দিকে এগিয়ে এসে বলে, তোমার বার্থ সার্টিফিকেটটা দাও তো। অলি ছোট্ট করে জিজ্ঞেস করে, কেন? তোমার পাসপোর্ট করতে লাগবে। অলি কিছুক্ষণ আলবির দিকে তাকিয়ে থেকে শান্ত কণ্ঠে বলল, আপনার কি মনে হয় দেশ ত্যাগ করলে আমরা সেফ থাকবো? আলবি ব্রুকুসকে বলল, দেখো অলি, আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত। আমি সত্যি আর রিস্ক নিতে চাই না। জার্মানিতে আমাদের কোম্পানির ব্রাঞ্চ আসতে, আমরা সেখানেই যাব। অলি কোনো প্রকার ফণিতা ছাড়ে বলল, আমি এখান থেকে যাব না। যতক্ষণ না পর্যন্ত দোষীদের শাস্তি দিতে পারছি, আমি কোথাও যাব না। কথাগুলো বলে অলি রুম থেকে বেরিয়ে যেতে নিলে আলবি অলির হাত ধরে ফেলে। অলি, তুমি কেন বুঝতে পারছো না? আমি কোনটা বুঝতে পারছি না? আমি তো বুঝতেই পারছি আপনার মাঝে রিফাতকে খুঁজে বের করার কোনো প্রকার ইচ্ছাই নেই।
আপনি চান না তাদেরকে শাস্তি দিতে, যাদের জন্য আমি শেষ সময়টাও আমার মায়ের পাশে থাকতে পারিনি, যাদের জন্য আমি আমার বাবাকে হারিয়েছি। আপনি আমাকে বলছেন তাদেরকে শাস্তি না দিয়ে পালিয়ে যেতে। আপনি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত কিভাবে নিতে পারেন? অলির কথাগুলো শুনে আলফি বিস্ফোরিত নয়নে অলির দিকে তাকিয়ে রইল। অলি নিজের হাত ছড়িয়ে বলল, আপনি তাদেরকে এতই ভয় পেলে একাই চলে যান, আমি যাচ্ছি না আপনার সাথে, অনেক হিসেব নিকেশ বাকি আছে। আলবির চল শক্ত হয়ে গেল। সে রিফাতকে ভয় পাচ্ছে না, সে ভয় পাচ্ছে অলির পরিস্থিতিকে। অলি, তুমি বেবিটার কথা ভাববে না? রিফাত যদি কোনোভাবে তোমার ক্ষতি করে সক্ষম হয়ে যায়, তখন সবচাইতে ঝুঁকিতে এই বেবিটাই পড়বে। আমি ওকে সামনে রাখতে পারবো। মা বলতো মাই নাকি সন্তানের সবচাইতে বড় রক্ষক। আমিও আমার সন্তানকে রক্ষা করব। বেবি আমার দুর্বলতা নয়, ওকে আমার দুর্বলতা ভাববেন না, ও আমার শক্তি। আমি শুধু ওর জন্যই বেঁচে আসছি। আলবি ফোঁস করে একটা শ্বাস ফেলে। তার মানে তুমি দেশের বাইরে যাবে না? না। আলবি আবার ভীষণ বিরক্ত হলো। তাহলে কোথায় থাকবে তুমি? এই বাড়িতে থাকবে? দেখো, আমি কিন্তু পারবো না সব কাজ কাম বাদ দিয়ে তোমার গার্ড হয়ে থাকতে। কথাটা শুনে অলি রাগি চোখে আলবির দিকে তাকায়। আলবি নাচিতেও কিছুটা ঘাবড়ে গেল। সে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। আপনাকে তো বলিনি আমাকে গার্ড করতে, আপনি আমাকে গার্ড করছেন কেন সেটাই তো বুঝতে পারছি না। আর সত্যি বলতে আপনার জন্যই আমি আর বেবি বিপদে আছি। ওই রিফাত তো আপনাকে কিছুই করবে না, কারণ আপনাকে সে দ্বিতীয় বিয়ে করাবে। আমাকে বিয়ে করার সময় তাকে দাওয়াত দেননি, হয়তো সে নিয়ে তার মন খুন হয়েছে, সেই জন্য হয়তো আপনাকে আবারও বিয়ে করাতে চাইছে। অলির কথা শুনে আলবি অবাক চোখে অলির দিকে তাকায়। রাগে অলির শরীর রীতিমতো কাঁপছে। তুমি ঠিক কি বলতে চাইছো? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি দ্বিতীয় বিয়ে না করে অনেক বড় ভুল করে ফেলেছি। আমার কি দ্বিতীয় বিয়ে করে নেওয়া উচিত? তাহলে কি তুমি আর বেবি বিপদমুক্ত হয়ে যাবে? কথাটা শুনে অলি রাগে লাল হয়ে যায়। তাতে দাঁত চেপে বলে, যান বিয়ে করেন গিয়ে, এক্ষুনি বের হন আমার বাড়ি থেকে। আর এবার বিয়ে করলে ওই রিফাতের বাচ্চাকে আগে দাওয়াত দিবেন। কথাটা বলেই অলি আলবিকে ধাক্কাতে লাগলো, কিন্তু আলবিকে একটু নাড়াতে পারলো না। কিছুক্ষণ যেতে অলি বুঝতে পারলো এই খাম্বাকে সে সরাতে পারবে না। এতে করে অলির রাগ আরো বেশি বেড়ে যায়। সে ফ্লোরে বসে পড়লো। মা, বাবা তোমরা কোথায়? কথাটা বলে অলি কান্না করতে লাগলো। এতক্ষণ রেগে মেগে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকলো। এবার অলির কান্নায় আলভি মাথা নিচু করে অলির দিকে তাকায়। অলি খাটের সাথে মুখ টেকিয়ে কান্না করছে। কান্নার তোরে ছোট শরীরটা ক্ষণে ক্ষণে কেঁপে কেঁপে উঠছে। আলভি চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। সে বুঝে উঠতে পারছে না যে এই মেয়েটাকে সে কিভাবে সামলাবে। 4 মাসের প্রেগনেন্সিতে এত মোট সুইং, এরপরে যে কি করবে আল্লাহ ভালো জানে। আলবি এক হাতে অলিকে টেনে কোলে তুলে নিল। অলি নামার চেষ্টায় শর্টকাট করছে, কিন্তু নামতে পারছে না। কাঁদছো কেন? বলবে আপনি খুব খারাপ। আলবি একটা শ্বাস ফেলে অলিকে খাটে বসিয়ে দিয়ে বলল, তুমি কি এখানেই থাকতে চাইছো? অলি না বোধক মাথা নাড়ায়। আমি আপনাদের বাড়িতে যেতে চাই, আমি সেখানেই থাকবো। অলির কথা যেন আলবি কিছুতে মেনে নিতে পারলো না। তুমি কি পাগল হয়ে গেছো? অলি নিজের চোখ চোরা মুছতে বলল, আমি বলছিলাম না যে রিফাতের সাথে আরো কয়েকজন আছে? আলবি হ্যাঁ বোধক মাথা নাড়ে। আমি শিওর ওই লোকটা আপনার ফ্যামিলির কেউ, বা আপনার ফ্যামিলির কেউ সেই লোকটাকে দিয়ে কাজ করাচ্ছে। কথাটা শুনে আলবি হতবাক হয়ে যায়। এসব তুমি কি বলছো? মানলাম আমার ফ্যামিলির অনেকেই তোমাকে দেখতে পারে না, তাই বলে আমাকে দ্বিতীয় বিয়ে করানোর জন্য তোমাকে আর বেবিকে মেরে ফেলবে? এই ভাবনাটা একটু বেশি বেশি হয়ে গেল। অলি কিছুক্ষণ চুপ থেকে বলল, রিফাত আমাকে যে ডিভোর্স কাগজটা সাইন করতে বলেছিল, সেই ডিভোর্স কাগজটা আপনার বাড়ি থেকে পাঠানো হয়েছিল। হোয়াট? অলি উপরে নিচে মাথা নেড়ে বলল, নোমান ভাইয়া কাগজটা আপনাদের বাড়ির দারোয়ানের থেকে নিয়েছিল। আমি নিশ্চিত ওই বাড়িতে আসল রহস্য লুকিয়ে আছে। আমি যদি এভাবে তাদের ভয়ে পালিয়ে যাই তাহলে তো তারা জিতে যাবে। তাছাড়া শত্রু যেহেতু আপনজনের মধ্যেই আছে, সেহেতু আমি চাঁদে চলে গেলেও সেফ থাকতে পারবো না। তারা আমাকে মারার চেষ্টা করেই যাবে। তার চেয়ে আমাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব শত্রুকে খুঁজে বের করা। আলবি কি বলবে ভেবে পেল না। অলি আবারও বলে উঠলো, আচ্ছা আপনি এটা একবারও ভেবে দেখেছেন বাবা মা মারা যাওয়ার পরেও হসপিটালের কেউ তাদেরকে, মানে আমাদের আত্মীয়দের খুঁজে বের করার চেষ্টা করেনি কেন? বাবার সাথে তো ফোন ছিল, রাবিয়া আন্টি বা এভাবে হাওয়া হয়ে গেল কেন? একবারও কি ভেবে দেখেছেন? অলির কথাগুলো আলবি আরো আগে ভেবেছে। তার মনেও এসব নিয়ে অনেক প্রশ্ন এসেছে, কিন্তু সে শুধু অলির বেবিকে সুরক্ষিত রাখার ব্যাপারে বেশি ফোকাস করতে চেয়েছে। আমি এখন মানতে পারছি না যে এসবের পেছনে আমার বাড়ির কেউ থাকতে পারে, কিন্তু আমি নিশ্চিত এই ব্যাপারে। তাহলে কি তুমি এখন ওই বাড়িতে ফিরে যেতে চাইছো? অলি মাথা নাড়িয়ে হ্যাঁ বললো। আমিও দেখতে চাই যে এসবের পেছনে কে আছে। অলিকে এভাবে শক্ত হতে দেখে আলবির ভালো লাগলো। সে অবশ্য অলিকে নিয়ে অনেক চিন্তায় ছিল, সেই জন্য দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিল। কিন্তু এখন সেও যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করবে যে এসবের পেছনে রিফাতের সাথে আর কে কে আছে। আচ্ছা তাহলে ব্যাগ প্যাক করে নাও, আগামীকালকে আমরা বাড়িতে ফিরে যাচ্ছি। আলবির সাথে অলিকে বাড়ির চৌকাটে পা রাখতে দেখে শাহনাজ বেগম মুখ বাঁকিয়ে এগিয়ে গেলেন। ছেলের উদ্দেশ্যে বলেন, বাবা তুই এই মেয়েটাকে ঘাট থেকে আর নামাতেই পারলি না। ভালো করে তাকিয়ে দেখো মা, ও আমার পাশে দাঁড়িয়ে আছে, আমার ঘাড়ে চড়ে নেই। তোমার দৃষ্টিশক্তির কোনো সমস্যা হয়েছে? দেখো সমস্যা হলে বলো, আমি চাই না তুমি নাতি নাতির মুখ দেখার আগে অন্ধ হয়ে যাও। ছেলেটার মুখ থেকে এই সমস্ত কথা শোনার জন্য মোটে প্রস্তুত ছিলেন না শাহনাজ বেগম। আলবির কথাগুলো শুনে রুনা খাতুন বললেন, অভি বাবা তুমি মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? তুমি হয়তো শ্বশুর শাশুড়ির শোকে বয়ে সব
অপকর্ম ভুলে গিয়েছো, তাই বলে কি আমার বাড়ির সবাই ভুলে গেছি? রুনা খাতুনের কথা শুনে তার দিকে শান্ত চাহনি নিক্ষেপ করলো। সে ফিরে এসেছে এদের ইটের জবাব পাথর দিয়ে দিতে। কুপিমণি, আপনি আমার কোন অপকর্মের কথা বলতে চাইছেন আমি বুঝতে পারলাম না। অলির মুখ থেকে প্রথমবারের মতো কথা শুনে রুনা খাতুন ভীষণ চটে গেলেন। অলি আবারও বলে উঠলো, আপনারা হয়তো আমার অপকর্মের কথা মনে করতে একটু সময় লাগছে। আচ্ছা, আপনি সময় নিন না, আমি তো এ বাড়িতেই আছি। আপনার যখন মনে পড়বে তখন আমাদের সবাইকে ডাক দিবেন, আমরা সবাই আপনার কথা মনোযোগ দিয়ে শুনবো, কেমন? এখন আমি অনেক ক্লান্ত, শুনুন দেখি। কথাটা বলেই রুনা খাতুনকে পাশ কাটিয়ে অলি চলে গেল। এদিকে আলপি থাকায় অলিকে কেউ বেশি কিছু বলতে পারলো না। আলপি আর চোখে একবার উপস্থিত সবার দিকে তাকিয়ে অলির পিছু পিছু চলে যায়। নিজের রুমের দিকে যেতে যেতে আলপি অলির উদ্দেশ্যে বলে, আলাদা রুমে থাকবে নাকি? থাকতে চাইলে থাকতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আলপির কথা শুনে অলির চোখ কটমট করে তাকায়। আলপি এভাবে তাকানোর কারণটা খুঁজে বের করতে না পেরে বলল, এভাবে তাকাচ্ছ কেন? আপনি তো কি ও বুঝে গেছি, আমি থাকলে ওসব আজে বাজে জিনিস কিনতে পারবেন না, তাই আমাকে অন্য রুমে থাকতে বলছেন, তাই না? মানে কি সব আজে বাজে জিনিসের কথা বলছো? ওই যে হারাম জিনিসগুলো, যেগুলো খেলে নেশা হয়। অলির কথার বলার ধরন দেখে আলপি সরু চোখে অলির দিকে তাকায়। মেয়েটার মেজাজ ইদানিং একদম নাকের ডগায় থাকে, এভাবে না বললেও পারতে। হারাম জিনিসকে হারাম বলেছি, এর থেকে ভালো করে আর কিভাবে বলবো? আলপির মুখটা চুপসে গেল। আমি ওসব খাই না, মিথ্যাবাদী। আলপি অলির দিকে তাকিয়ে বলল, এইভাবে কথা বলবে না, 100 বার বলবো, কি করবেন? আলপি একটা চাপা শ্বাস ফেলে বলল, কিছুই করবো না। আলপি নিজের রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো, তারপর পিছু পিছু অলিও ঢুকলো। আলপি ব্যাগপত্র খাটের উপর রেখে কাভার্টের দিকে যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে রেস্ট নিয়েও আমাকে একটু অফিসে যেতে হবে। অলি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হিজাবের পিন খুলতে বলল, আসবেন কখন? আলপি কাভার্ট থেকে টাওয়াল বের করে ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়ে বলল, আজকে আসতে দেরি হবে, অনেক কাজ জমে আছে। আলপি ওয়াশরুমে যাওয়ার বেশ কিছুক্ষণ পর দরজায় কেউ একজন কর্নার নাড়লো। অলি বরকারটা ছুরির মধ্যে রেখে মাথায় ওড়না টেনে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে রূপসাকে কফির মগ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অলি খানিকটা থমকে যায়। এদিকে অলিকে আলপি রুমে দেখে রূপসা বড়সড় একটা ধাক্কা খেলো। আনমনে বলে উঠলো, তুই এই রুমে? অলি ব্রুকুসকে বলল, হ্যাঁ আমি এখানে। কেন? অভি কোথায়? রূপসার কথা শুনে অলি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রূপসাকে উপর নিচ পরখ করে বলল, আপু, আপনি যে বয়সে আমার স্বামীর থেকে বড় হন সেটা আজকে জানলাম। অলির কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় রূপসা। এই মেয়ে, কি বললে তুমি? কিছু বলছি নাকি? এই যে আপনি আমার স্বামীর নাম ধরে ডাকছেন, এর মানে নিশ্চয়ই আপনি আমার স্বামীর থেকে বড় হন, তাই না? রূপসাকে কিছু বলতে চাপে এরই মাঝে আলবি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আলবির পরনে শুধুমাত্র একটা টাওয়াল। অলি আলবিকে খেয়াল না করলে রূপসা আলবিকে খেয়াল করেছে। রূপসাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অলি তার দৃষ্টি অনুসরণ করে আলবির দিকে তাকাতেই থমকে যায়। অলির চিৎকারে আলবি দরজার দিকে তাকায়। রূপসা ভেবাচাকা খেয়ে যায়। রূপসা কিছু বুঝে ওঠার আগে অলি থাম করে দরজাটা লাগিয়ে দেয়। তো হে গাইস, পরবর্তী পার্টটা মানে পার্ট নাম্বার 37টা অলরেডি আমার ইউটিউবের মেইন চ্যানেল মানে ইটস মি ইয়ান চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তো ফাইনালি সমস্যাটা সমাধান হয়েছে, এখন থেকে আমার মেইন চ্যানেলে ভিডিও পেয়ে যাবা। এর পরবর্তী পার্ট 37 নাম্বারটা অলরেডি ওই চ্যানেলে আপলোড আছে, এখনই তো দেখে আসো। তো গাইস, তোমরা জানো যে আমি এতদিন একটা সমস্যার মধ্যে ছিলাম, এর জন্য নিয়মিত গল্প দিতে পারি নাই। তো ফাইনালি এখন আপাতত ফ্রি আসছি, তো এখন প্রতিদিন একটা করে পার্ট দিব। তো আপাতত সবাই আল্লাহ হাফেজ, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে।